নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। এই পরবর্তী সপ্তাহে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে বড় মুভের জন্য কোন কোন ট্রিগার পয়েন্টগুলো রয়েছে, যেইগুলো মার্কেটকে বড় মুভ দিতে পারে, মানে উপরের দিকে তুলতে পারে বা নিচের দিকে নামাতে পারে, সেইগুলো নিয়েই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তবে তার আগে চলুন দেখে নিই বাজারে কি কোনো এই সপ্তাহে ছুটি রয়েছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এর আগের যে ছুটি সেটা ছিল এই 1 মে 2026 এবং এর পরের যে ছুটি সেটা রয়েছে এই 28 মে 2026। আর এই সপ্তাহে শেয়ার মার্কেট 11 মে থেকে শুরু হচ্ছে এবং 15 মে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই সপ্তাহে বাজারে কি কিন্তু কোনো ছুটি নেই, পুরো টানা 5 দিনই এই বাজার খোলা থাকছে। আর বাজারের মহল কেমন রয়েছে, যদি এই নিফটি 50-র কথা বলি, গত সপ্তাহেও একদম ফ্ল্যাটিস লেভেলে ট্রেড করেছিল এবং এই সপ্তাহে দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট বন্ধ হয়েছে, 0.17% পড়ে বন্ধ হয়েছে। ওপেনিং কতই হয়েছিল 24,218.45 এবং বন্ধ হয়েছে 24,176.15। তারই সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এখানেই 5 দিনে 0.5% কাছাকাছি পতন দেখতে পাওয়া গেছে, যেটা খুবই কম। আর এই নিফটি ব্যাংক এটাও তো একদম ফ্ল্যাটিস, মাত্র 0.06% পড়ে বন্ধ হয়েছে। সেরকম বড় কোনো মুভ আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে নেই। বড় মুভ আসার জন্য বড় বড় ট্রিগার পয়েন্টের কিন্তু দরকার পড়ে, যেগুলো মার্কেটকে উপরে তোলে বা নিচের দিকে নামায়। আর শুক্রবার দিন আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে আমেরিকার যে শেয়ার মার্কেট সেটা ওপেন হয়েছিল। এখানে কেমন ওপেনিং দেখতে পাওয়া গিয়েছিল, দেখতে পাচ্ছেন এই ডাউ জোন্স এটা একদম ফ্ল্যাটিস টাইপেরই ওপেন হয়েছিল এবং ফ্ল্যাটিস টাইপেই ক্লোজ হয়েছে। এখান থেকে বড় মুভের আশা করা উচিত নয়। এবং এরই সঙ্গে সঙ্গে যদি এই আইটি ইন্ডেক্স নাসডাক কম্পোসাইটের কথা বলি, এখানে 0.2% কাছাকাছি তেজি দেখতে পাওয়া গেছে। তো এই আইটি স্টকগুলোতে ভালো পারফরমেন্স কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। তবে যে পাওয়া যাবেই এরকমটা সিওরিটির সঙ্গে বলা ঠিক হবে না, কারণ এই নাসডাক কম্পোসাইট এর মধ্যে অনেক এআই রিলেটেড কোম্পানিও রয়েছে। যদি এআই রিলেটেড কোম্পানিগুলোর জন্য নাসডাক কম্পোসাইট বাড়ে, তাহলে কিন্তু মার্কেটে প্রেসার তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আর এই গিভ নিফটি এটা কেমন কি সংকেত দিয়েছে, যদি গিভ নিফটির কথা বলি, এটাও দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট টাইপেই বন্ধ হয়েছে, 0.02% পড়ে বন্ধ হয়েছে। এখান থেকেও বড় মুভের কোনো সংকেত কিন্তু নেই। বড় মুভ আসতে পারে কোন কোন ডেটাগুলো থেকে, প্রথমত এই ইউএস এবং ইরানের মধ্যে যে সমস্ত জিনিস ডেভেলপ হচ্ছে সেখান থেকে আসতে পারে। এই উইকেন্ডে এমন কিছু ঘটনা ঘটেছে যাতে স্টেট অফ হরমুজের ব্যাপারটা নিয়ে এই যে জটিলতা সেটা বেড়েছে। কি হয়েছে, প্রথমত তো এই 14 পয়েন্টের একটা প্রস্তাব সামনে রাখা হয়েছিল এই যুদ্ধ বন্ধের জন্য, যেখানে এই আমেরিকা তারা কিছু প্রস্তাব রেখেছিল, ইরানও কিছু প্রস্তাব রেখেছিল এই মিডল ইস্ট যুদ্ধ বন্ধ করার জন্য। কিন্তু দেখতে পাচ্ছেন সেই যে মুখোমুখি কথাবার্তা সেটা বলতে পারেন ফেল হয়ে গেছে। কিসের কারণে, দেখতে পাচ্ছেন আফটার ইরান রিজেক্টস ইউএস ব্যাক ড্রাফট রেজলিউশন অ্যাট ইউএনএসসি, তো ইরান সেই যে প্রস্তাব সেটাকে রিজেক্ট করে দিয়েছে। এই যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল রয়েছে সেখানে এটাকে রিজেক্ট করেছে। কি বলছে ইরান, দেখতে পাচ্ছেন ইট ফ্লড অ্যান্ড পলিটিক্যালি মোটিভেটেড, যে এটা ত্রুটিপূর্ণ এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক ভাবে অনুপ্রাণিত। এই ইরান কি বলছে, যে প্রপোজালের ফলে বেআইনি যে কাজ সেগুলোই বাড়বে, এই যে ঝামেলা চলছে সেটা রিজলভ হবে না। এই ইরান কি বলতে চাইছে, দ্য অনলি প্যাথ টুয়ার্ডস স্টেবিলিটি ইজ এন্ডিং দ্য ওয়ার, লিফটিং দ্য ইউএস মেরিটাইম ব্লকেড অন ইরানিয়ান পোর্টস। ইরান বলতে চাইছে এই যুদ্ধ তখনই বন্ধ হবে যখন এই ইউএস এর যে সামরিক বাহিনী রয়েছে, এই যে নেভি রয়েছে, তারা এই ব্লকেট পুরোপুরি তুলে নেবে এই ইরানিয়ান পোর্টস গুলোর জন্য। এবং তারই সঙ্গে সঙ্গে কি রেস্টোরিং নর্মাল শিপিং থ্রু দ্য স্টেট অফ হরমুজ, এবং এই স্টেট অফ হরমুজ দিয়ে জাহাজ চলাচলে কোনো বাধা এই আমেরিকা সৃষ্টি করবে না, তখনই কিন্তু এই জিনিসগুলো সম্ভব হবে। অর্থাৎ এই যুদ্ধ তখন পুরোপুরি বন্ধ হবে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই ইরান এই ইউএন এর যে মেম্বার রয়েছে তাদেরকেও এই আর্গুই করেছে তারাও যাতে এই যে রেজলিউশন এটাকে সাপোর্ট না করে। আর রাশিয়া তারা তো বরাবরই ইরানের পক্ষে রয়েছে, তারাও দেখতে পাচ্ছেন এই যে রেজলিউশন এর বিরুদ্ধে ওয়ার্নিংও দিয়েছে। ইরান তো একটাই দাবি সামনে রাখছে বারবার, এই ইউএস যদি এই স্টেট অফ হরমুজ অপারেশন বন্ধ করে দেয়, এই জাহাজগুলোকে রেস্কিউ করা বন্ধ করে দেয়, ব্লকেটটা তুলে দেয়, তাহলে তারা স্টেট অফ হরমুজ ওপেন করে দেবে। এবং উইকেন্ডে যে কিছু আপডেট সামনে আসছে তার প্রভাব সরাসরি আমাদের ক্রুড অয়েলের উপরে পড়ে যাবে। এই ক্রুড অয়েলের যদি কথা বলি, এই ব্রেন্ট ক্রুড এটা তো দেখতে পাচ্ছেন 101-এর কাছাকাছি চলে এসেছে এবং ডব্লিউটিআই ক্রুড এটা 95-এর কাছাকাছি চলে এসেছে। যদি এখান থেকে বড় মুভ আসে, মানে উপরের দিকে ধরুন 108, 9, 10 এরকম জায়গাতে পৌঁছে যায়, তাহলে মার্কেটে প্রেসার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ উইকেন্ডে এমন কোনো খবর সামনে আসেনি যাতে ক্রুড অয়েল পড়বে, বাড়ার সম্ভাবনাই কিন্তু বেশি। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে সিজফায়ার সেটা লঙ্ঘনের খবরও সামনে আসছে। এই আমেরিকা কি বলছে, তারাই ইরানের উপর অ্যাটাক করেছে। কখন অ্যাটাক করেছে, এই ইরান এই আমেরিকার ওয়ারশিপে অ্যাটাক করার পরে, মানে দুজনের তরফ থেকে ছোটখাটো অ্যাটাকের খবর কিন্তু সামনে আসছে। তো এটা যে কোনো সময় আবার বড় রূপ কিন্তু নিতে পারে। এছাড়া ভুলে গেলে চলবে না, এই সপ্তাহে এই ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট জাই জিনপিং এর সঙ্গে মিট করতে চলেছেন। সেখানে বিভিন্ন ব্যাপার নিয়ে কথাবার্তা চলবে, এই যুদ্ধের
যুদ্ধের ব্যাপার নিয়ে কথাবার্তা চলবে, এই যে গ্লোবাল টেনশন চলছে সেই নিয়ে কথাবার্তা চলবে। দেখতে পাচ্ছেন ট্রাম্প টু ভিজিট চায়না ফর সামিট উইথ জাই অন মে 14 অ্যান্ড 15। তো এই 14-15 এই দুদিনের মধ্যেই ট্রাম্পের সঙ্গে চায়নার প্রেসিডেন্টের সরাসরি দেখা হবে এবং তারই সঙ্গে সঙ্গে কথাবার্তাও হবে। আর এখানে এই যুদ্ধের যে ব্যাপারগুলো সেগুলো সামনে আসতে পারে। এবং ট্রাম্প তো এটাও বলে রেখেছিল, ডিল উইথ ইরান পসিবল বিফোর হিজ ট্রিপ টু চায়না নেক্সট উইক, মানে পরবর্তী সপ্তাহে 14 এবং 15 মে এই যে তিনি চীনে যাচ্ছেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন, তার আগে ইরানের সঙ্গে কোনো একটা ডিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক তার আগে কোনো রকম ডিল হয় কিনা। যদি হয়ে যায় তাহলে তো মার্কেট সেলিব্রেট করবেই। এছাড়াও এটা ভুলে গেলে চলবে না, বর্তমানে কোয়ার্টার ফোরের সিজন চলছে। অনেক বড় বড় কোম্পানি তাদের কোয়ার্টার ফোরের যে নাম্বার সেগুলো এই সপ্তাহে পেশ করবে এবং সেই নাম্বারের ভিত্তিতে কোম্পানিগুলোতে বড় মুভ আসতে পারে। দেখতে পাচ্ছেন বড় বড় কোম্পানির নাম সামনে আসছে, ভারতী এয়ারটেল, তারপরে এই হ্যাল রয়েছে, টাটা মোটরস, কোচিন শিপইয়ার্ড, তারপরে প্রিমিয়ার এনার্জিস রয়েছে, আইটিসি হোটেলস রয়েছে, পিভিআর আইনক্স, ডিকসন টেক, ডক্টর রেড্ডি ল্যাব, টাটা স্টিল, তারপরে সিবলা রয়েছে, জেএসডব্লিউ স্টিল, এনসিসি রয়েছে। এবং যদি ডেট ওয়াইজ দেখি, এই মে মাসের 11 তারিখে কোন কোন কোম্পানি রয়েছে, এই আরপি হসপিটাল, তারপরে করোনা রেমেডিস, কানাডা ব্যাংক, গরুরা কনস্ট্রাকশন রয়েছে। বড় বড় কোম্পানিগুলো দেখবো, জেএসডব্লিউ এনার্জি, ইন্ডিয়ান হোয়াইট রেলস, তারপরে নোভামা ওয়েলথ ম্যানেজমেন্ট রয়েছে, পিভিআর আইনক্স রয়েছে। 12 তারিখে কাদের নাম আসছে, এই বার্জার পেন্টস, তারপরে ডিকসন টেক, ডক্টর রেড্ডি ল্যাব রয়েছে, আইনক্স ইন্ডিয়া, তারপরে মোবিকুইক রয়েছে, ফাইজার লিমিটেড, টাটা পাওয়ার। এইগুলো মে মাসের 13 তারিখে ভারতী এয়ারটেল, সিবলা, ক্রম্পটন, তারপরে ডিএলএফ রয়েছে, হিন্দুস্তান পেট্রোলিয়াম রয়েছে, কেন্স টেক রয়েছে, তারপরে টিভিএস মোটরস এর নাম দেখতে পাচ্ছেন, পাওয়ার ফাইন্যান্স, টাটা মোটরস রয়েছে, গ্ল্যাক্সোস্মিথক্লাইন ফার্মা রয়েছে। 14 তারিখে কারা রয়েছে, অ্যাপোলো টায়ার্স, জেএসডব্লিউ স্টিল, আইআরএফসি, তারপরে ফুডকো রয়েছে, ভোল্টাস, তারপরে এই হ্যালের নাম দেখতে পাচ্ছেন, প্যাটেল ইঞ্জিনিয়ারিং রয়েছে, পিএন গাডগিল জুয়েলার্স রয়েছে, টাটা মোটরস এর প্যাসেঞ্জার ভেহিকেলস রয়েছে এবং ইউনাইটেড স্পিরিট রয়েছে। 15 তারিখে কারা রয়েছে, বলরামপুর চিনি, তারপরে অ্যাথার ইন্ডাস্ট্রিজ, তারপরে বাজাজ ইলেকট্রিক্যালস, হিন্দুস্তান কপার, টাটা স্টিল, গডফ্রে ফিলিপস রয়েছে, এনসিসি রয়েছে, এনএইচপিসি রয়েছে, তারপরে পাওয়ার গ্রিড কর্পোরেশন রয়েছে। 16 তারিখে কারা রয়েছে, এই অটো, মঙ্গলম সিমেন্ট, এইসি ইন্টারন্যাশনাল এবং ডোডলা ডায়েরি। তো এরকম বড় বড় কোম্পানিগুলো তাদের যে নাম্বার সেগুলো পেশ করতে চলেছে। এবং এই নাম্বারের সময় কি হয়, অনেক কোম্পানি বোনাস, ডিভিডেন্ড, বাইব্যাক এগুলোও কিন্তু ঘোষণা করে দেয়। তো এগুলোর উপরে ফোকাস থাকবে। আর এরপরে ডলার রুপির যে সম্পর্ক সেটার উপর তো ফোকাস থাকবেই। এই রুপি অল্প কিছুদিন হলো একটু শক্তিশালী হয়েছে, এই 95.26 উপরে উঠে গিয়েছিল, সেখান থেকে এখন প্রায় 0.83% শক্তিশালী হয়েছে। এখন কত রয়েছে, এই 94.43 রয়েছে। তবু এটা চিন্তার ব্যাপার, অল্প কিছুদিন আগে এই যে রুপি সেটা 92 কাছাকাছি চলছিল, সেখান থেকে এখন 94 উপরে উঠে গেছে। এবং এই রুপির দুর্বলতা ভারতীয় মার্কেটকে নিচে নামাচ্ছে। কারণ কি, কারণ এই রুপি দুর্বল হলে এফআইআই এরা ভারতীয় মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে। এই এফআইআই দের ফিরে আসার জন্য এই যে রুপি এটা শক্তিশালী হতে হবে। আর এই এফআইআই এদের ডেটা কেমন কি কথা বলছে, এফআইআই তো প্রায় বেশিরভাগ দিনই বিক্রি করছে। এর আগের দিনেও 4110 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে, যদিও সেখানে ডিআইআই কিছু কিনেছে 6748 কোটি টাকা। আর এই যে ভ্যালুগুলো এগুলো নেট ভ্যালু হয়, মানে এমন নয় যে এফআইআই রোজ শুধুমাত্র বিক্রি করেই যাচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন বায়ো করেছে 15,083 কোটি টাকা শেয়ার, সেল করেছে 19,194 কোটি টাকা শেয়ার। মানে কিছু কিছু শেয়ার যেগুলো তাদের পছন্দ হচ্ছে না সেগুলো বার করে দিচ্ছে, আবার নতুন করে কিছু শেয়ার তারা অ্যাকোয়ারও করছে। আর সেরকমটা ডিআইআই এদের ক্ষেত্রেও কিন্তু হয়। এমনটা নয় যে শুধুমাত্র মার্কেট খুললা শুধু বিক্রি করে গেল, এরকমটা হয় না। এবং যদি গত 4 দিনের কথা বলি, গত 4 দিন ধরে এই এফআইআই এরা লাগাতার বিক্রি করেই গেছে। দেখতে পাচ্ছেন শেষ ট্রেডিং সেশনে 4110 কোটি, তার আগে 340, তার আগে 5834, তার আগে 3621। এরপরে কিছু ম্যাক্রো ইকোনমিক ডেটাও আসবে, যেমন তার মধ্যে একটা ডেটা হচ্ছে সিপিআই এর ডেটা। কোথাকার সিপিআই এর ডেটা দেখতেই পাচ্ছেন, আমেরিকার যে সিপিআই তার ডেটা সামনে আসবে, মানে ইনফ্লেশনের ডেটা, অর্থাৎ মূল্য বৃদ্ধি কেমন কি হয়েছে, জিনিসের দাম কত কি বেড়ে গেছে, সেই যে ডেটাটা সেটা সামনে আসবে। কবে ডেট রয়েছে, এই এপ্রিল মাসের ডেটাটা আসবে, মে মাসে আসবে। এই দেখতে পাচ্ছেন 12 তারিখে এই যে ডেটা সেটা সামনে চলে আসবে, অর্থাৎ মঙ্গলবার দিনই আমরা জানতে পেরে যাব আমেরিকান মার্কেটের এই যে ইনফ্লেশন সেটা কেমন কি জায়গাতে রয়েছে। দেখতেই পাচ্ছেন মার্কেট অনুমান করে চলছে বিগত কয়েক মাসের তুলনায় এবারে ইনফ্লেশন অনেকটা বেশি আসবে। দেখতে পাচ্ছেন এর আগে 3.4 ছিল, তার আগে 2.4 ছিল, 2.5 ছিল। মূলত এই যুদ্ধ শুরু হওয়ার পরেই বিভিন্ন ন্যাচারাল গ্যাস, তেল এগুলোর দাম বেড়ে যাওয়ার কারণে এই যে ইনফ্লেশন সেটা বাড়ছে। আর এবারে মার্কেট অনুমান করেই চলছে 3.7% ইনফ্লেশন আসবে। তো অ্যাকচুয়ালি কত আসে এটার উপর মার্কেট রিয়াক্ট করবে। যদি ধরুন এই যে অনুমান রয়েছে কাছাকাছি আসে বা নিচে আসে, তাহলে মার্কেটে তেজি দেখতে পাওয়া যেতে পারে। আবার ধরুন হঠাৎ করে অনেকটা বেড়ে গেল, 4-এর কাছাকাছি পৌঁছে গেল, তাহলে মার্কেট পড়ার সম্ভাবনাও রয়েছে। আর এই আমেরিকান মার্কেটের পতন উত্থান এগুলো ইন্ডিয়ান মার্কেটেও পাস অন হয়। আর তারপরে গোল্ড সিলভার এটা কেমন কি পারফর্ম করছে, তো এখানে বড় মুভ নেই, একই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছে। এই গোল্ড 1,53,000-এর কাছাকাছি রয়েছে এবং সিলভার এই 2,62,000-এর কাছাকাছি রয়েছে। এই সিলভার একটু বেশি মুভ দেখা গেল, মানে 2.5 লাখের কাছাকাছি চলছিল, সেখান থেকে 2,62,000-এর উপরে উঠেছে। কিন্তু গোল্ড এটা দেখতে পাচ্ছেন এই 1.5 লাখের একদম কাছাকাছি রয়েছে। আর এই ক্রিপ্টো মার্কেট কি বলছে,
যদি ক্রিপ্টো মার্কেটের কথা বলি, এই বিটকয়েন দেখতে পাচ্ছেন আবার এই 80-র উপরে উঠে গেছে। পড়ে গিয়েছিল অনেকটা। সেখান থেকে শার্প রিকভারি এসেছে 1 মাসে দেখতে পাচ্ছেন 12% উপরে বাড়া। এবং তারই সঙ্গে, সঙ্গে যদি ইথেরিয়ামের কথা বলি, ইথেরিয়ামে এই 1 মাসে 6.33% তেজি দেখতে পাওয়া গেছে। আর নিফটি ফিফটির লেভেল কি কথা বলছে? দেখুন নিচের দিকে 24,000 এটাকে ভাঙলেই একটা সাইকোলজিক্যাল প্রেসার তৈরি হবে। এবং যদি উপর দিকের কথা বলি, উপর দিকে তো 24,200 এটাকে যদি ভেঙে উপরে ওঠে তাহলে 24,200 এবং 24,400 এই রেঞ্জের মধ্যে কনসলিডেট করতে পারে এবং 24,400 ভাঙলেই তারপরে উপর দিয়ে কিন্তু বড় মুভ আসার সম্ভাবনা রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।